কাতারের আমিরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানালো বিএনপি। রাজনৈতিক ক্ষমতা কালো টাকা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশন। বিএনপির নেতার বাড়িতে মিলল বিপুল ইয়াবা, স্ত্রী ও ছেলেকে আরও চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার হবে বলেছেন তাজুল ইসলাম। জানিয়ে দেব আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও চীনের সম্পর্ক। সর্বশেষ জানিয়ে দেব 23 কোটি টাকার অবৈধ লেনদেন, কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি ব্যক্তিগত পত্র প্রদান করেছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়ার এ পত্র দেন তিনি। রোববার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল কাতার দূতাবাসে যায় এবং কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে দেখা করে পত্রটি হস্তান্তর করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। বাংলাদেশ সময় বুধবার বিকেল লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা শুরু হয় খালেদা জিয়া। রাজনৈতিক ক্ষমতা ও কালো টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। রোববার সকালে রংপুর জেলা প্রশাসনের সম্মেলনকে রংপুর বিভাগের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কমিশনের সদস্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক, বেগম কামরুন্নেসা হাসান, আবদুল্লাহ আল মামুন এবং মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন। কামাল আহমেদ বলেন, অধিকাংশ গণমাধ্যম দেশের মানুষের স্বার্থের বদলে তাদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হয়েছে, ফলে এটি দুষ্ট চক্রে পরিণত হয়েছে। এই দুষ্টচক্র না ভাঙলে গণমাধ্যমের সমস্যার সমাধান খুব সহজে আসবে না। কামাল আহমেদ বলেন, দেশে অনেক বেশি সংখ্যক পত্রিকা, অনেক বেশি সংখ্যক টেলিভিশন, এগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নেই। পরিবেশ এমনই যেখানে যার যত রাজনৈতিক ক্ষমতা আছে, যার যত কালো টাকার দাপট আছে, সে তত বেশি লাভবান হচ্ছে, সে তত বেশি শক্তিশালী হচ্ছে। এভাবে রাজনৈতিক ক্ষমতা ও কালো টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। মতবিনিময় সভায় রংপুর বিভাগের কর্মরত সাংবাদিকরা বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বলেন, দেশে 46টি বেসরকারি টেলিভিশনের মধ্যে 7 থেকে 8টি ছাড়া অধিকাংশই ঢাকার বাইরের সাংবাদিকদের বেতন দেয় না। সাংবাদিকতার কারণে মফস্বলের সাংবাদিকেরা বিভিন্ন সময় হামলা ও মামলার মধ্যে পড়লেও গণমাধ্যমগুলো ঝুঁকির ভাত্তা দিতে চায় না। কালের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন, একজন চাইলেই আগামীকাল একটি দৈনিকের পরিচয়পত্র নিয়ে এসে সাংবাদিক পরিচয় দিচ্ছেন, এটা বন্ধ হওয়া উচিত। রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান ঢাকার বাইরের সাংবাদিকদের বেতন কাঠামো বাস্তবায়ন বাধ্যতামূলক করার দাবি জানান। রংপুরে কর্মরত বাংলা ভিশনের ভিডিও সাংবাদিক শাহনওয়াজ বলেন, ভিডিও সাংবাদিকেরা ইলেকট্রনিক ও ডিজিটাল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের অধিকাংশের নিয়োগ বা স্বীকৃতি নেই। এসব বিষয়ে কামাল আহমেদ বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে চলছে না, বিধায়ী কর্মীদের বঞ্চিত করছে। সাংবাদিকদের মধ্যে চরম বিভাজন, ঐক্য নেই। এক দল হচ্ছে সাংবাদিক লীগ, আরেকটি হচ্ছে দল। এরা যারা সাংবাদিকদের ব্যবহার করতে চান তারা এর সুযোগ নিচ্ছেন। সব দিক থেকে নৈরাজ্য তৈরি হয়েছে। মূলধারার গণমাধ্যমগুলো গত 15 বছরে রাজনৈতিক কারণে ব্যর্থ হয়ে মন্তব্য করে কামাল আহমেদ বলেন, গত 15 বছরের রাজনৈতিক প্রভাব, সরকারের বিভিন্ন স্বৈরাচারী প্রভাব, মামলা ও আইন করে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ ও নিপীড়নের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়ন বিএনপির যোগ্য আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়। রোববার ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগের চর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটকরা হলেন লিয়াকত আলীর স্ত্রী কাজলী বেগম ও ছেলে আব্রাহাম লিঙ্কন। পুলিশ জানায়, মাদক কেনাবেচায় খবর পেয়ে মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির যোগ্য আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযানের নামে যৌথ বাহিনী। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান লিয়াকত আলী।
অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় 1000 পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ 20 লাখ টাকা। ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে লিয়াকত আলীর স্ত্রী কাজলী বেগম ও তার ছেলে আব্রাহাম লিঙ্কনকে আটক করা হয়। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, লিয়াকত আলী এবং তার স্ত্রী ও ছেলে বিরুদ্ধে মামলা করা হয়েছে, তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ভারতকে দেওয়া চিঠির জবাব না এলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার দুপুরে ট্রাইব্যুনালের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে তাদের সম্পাদিত বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। দেখা যাক দেশটি জবাব দেয় কিনা। না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে। তিনি বলেন, গ্রেপ্তারের প্রক্রিয়ার সঙ্গে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত। যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্কার কোনো হাত নেই, সুতরাং তারা গ্রেপ্তার হওয়ার পর যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন বাকিটা বলা সম্ভব হবে। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা থাকলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারেন। তিনি আরও বলেন, আমরা দিনরাত কাজ করছি, অগ্রগতি অবশ্যই আছে এবং আমরা দ্রুততম সময়ে 2-1টি মামলার প্রতিবেদন পেয়ে যাব। আমাদের কাছে নানাভাবে তথ্য আসে, বহুমুখী সাক্ষাৎ সমন্বয়ে একটি তদন্ত হয় এবং নিখুঁতভাবে সে কাজটি করতে হলে যে সময় প্রয়োজন সেটি নেওয়া হচ্ছে ও প্রচেষ্টা অব্যাহত আছে। তাজুল ইসলাম আরও বলেন, ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিষয়গুলো তদন্ত চলমান আছে। দ্রুত এই তথ্যগুলো উন্মোচিত হবে বলে আশা করছি। চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েং। তিনি বলেন, ভবিষ্যতেও দুই দেশের সম্পর্কে কোনো চির ধরবে না, বরং এই সম্পর্ক আরও গভীর হবে। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েং। মূলত পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে আলোচনা করেন তারা। 3 দিনের সফরের সোমবার বেইজিং সফরে যাচ্ছেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটা পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফর। রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর গুরুত্বপূর্ণ। চীন সব সময় বাংলাদেশে বন্ধু হিসেবে ছিল এবং ভবিষ্যতে থাকবে। চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর হবে। তিস্তা বহির্মুখী প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যেসব চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন ঘটবে না। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন, এটা সমাধান হবে বলে আমি মনে করি। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ চাইলে চিকিৎসার সরঞ্জাম দিতে রাজি চীন। বাংলাদেশের মানুষকে সার্বিক সহযোগিতায় করতে চায়। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক ঢাকায় এক সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে আজ রোববার দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন নিশ্চিত করেছেন। দুদক জানায়, কবির বিন আনোয়ারের বিরুদ্ধে 2,84 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। দুদকের তদন্তে দেখা গেছে তার মোট সম্পদের মূল্য 5,43 লাখ টাকা, কিন্তু এর মধ্যে 2,68 লাখ টাকা বৈধ বলে বিবেচিত হয়েছে। বাকি 2,84 লাখ টাকার হিসাব নেই। এছাড়া তার 9